আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সার্জিস আলমও অপরাধী। চিন্তা করে দেখুন, কত বড় কথাটা কইছে। ছাত্রলীগ অপরাধ করলে সার্জিস আলম, ওই যে আমাদের এনসিপির নেতা সার্জিস আলম অপরাধী, কত বড় কথাটা কইছে। তার মানে ও যদি আওয়ামী লীগ করে হয়ে থাকে, ক্রিমিনাল হয়ে থাকে, তাহলে তো সার্জিস আলম করছে, তো ও ক্রিমিনাল। তো আমাদের মাহাদি ভাইয়া গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে ওই হবিগঞ্জ থানায় ওসির সামনে গিয়া, সেগুলো তো আপনারা সবাই জানেন। সে থানা পুরাইছে, পুলিশ মারছে, কি সুন্দর বুক ফুলায় বলতে আমি থানা পুরাইছে, পুলিশ মারিছে। আচ্ছা, মানে ওসির সামনে এমন ভাব, বিশ্বাস করেন ওই ভিডিওটা যখন আমার দেখছিলাম না, আমার নিজেরই রক্ত গরম হয়ে গেছিল। ওই ওসির সামনে যদি আমি থাকতাম না, ওর কানটার নিচে আমি একটা দিতাম, বুঝছেন। ওই ওসির জায়গায় যদি আমি জোর থাকতাম না, ওর কানটার নিচে একটা দিকে দিতাম। তো যাই হোক, খুব ক্ষুব্ধ ছিলাম। একটা ভিডিও আমি করেছি, বাংলাদেশের পুলিশের ধিক্কার জানায় যে শালা তার চুরি পইরা রয়েছে, তারা একটা চুরি পইরা রয়েছে তোদের সামনে বৈশা, তোদের থানায়, তারপর আবার ওসি বলতেছে থানা পড়েছে, পুলিশ বলছে তোরস না খেলার পরে। তো যাই হোক, এখন এটা বলার পর যখন বাংলাদেশের যত কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর্স রয়েছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, তারা তো সবাই ধোঁয়ায় ভিডিও বানাইছে। এখন এত ঝাঁকে ঝাঁকে ভিডিও বানালে এটা তো সরকারের চোখে পড়ছে, এবং মানুষ যে পরিমাণ রিয়াকশন জানাইছে যে পুলিশকে ধিক্কার দেয়, এত বড় ক্রিমিনাল থানায় বসে এটা বলে, তারপরে পুলিশ ধরনে গেলেগা। কাহিনী চলে গেছে কোন জায়গায়, একেবারে জায়গা মতো ইউনুস স্যারের অফিসে চলে গেছে। তো ইউনুস স্যার তো দেখছে, এখন ইউনুস স্যার দেখতেছে তার তার আয়ু আছে আর মাত্র কত 1 মাস 15 দিন, আমি যদি ভুল না করি, বুঝছেন। তো সে দেখতেছে তার টেনিউর আছে মাত্র 1 মাস 15 দিন। তো ঠিক আছে, জামুইকে যেহেতু ভালো একটা কাজ করে যাই, ফোন লাগাইছে থানায় হবিগঞ্জে, ধরেলে হালারে, ধরেলে দেখি মানে কত বড় মাস্তান, দেখি আমরা একটু দেখি কত বড় নেতা, কত বড় মাস্তান। তো পুলিশ তো গিয়ে ধরে লইছে গিয়া, রাস্তা থেকে উঠে লইছে। আগে ভিডিও বলছি না, সে বয়ে এবার সিগারেট টানতে লাগছিল, ঠ্যাং উঠে ওয়ালের উপরে বয়ে এবার সিগারেট টানতে লাগছিল। আর তো ডিবি পুলিশ আইসে, সাদা গাড়ি টয়টা হাইস নিয়ে কলার দূরে উঠে লিয়ে গেছে। তো এই উঠে নিয়ে যাওয়ার আগে সে এক কাহিনী করছে, সে তাড়াতাড়ি করে যখন দেখছে কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছা মতো ভিডিও বানাইতেছে, এবং সে তো পড়ছে বাড়ি বিপদে, হায় 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 হায়, এটা আমি কী করলাম, হে খোদা এটা আমি কী করলাম, কিল্লেগাড়ি কথা বললাম, আমার রেকর্ডেড। এমন কোনো বাংলাদেশের পত্রপত্রিকা নেয় যেটা ছাপেনি, এবং হেডলাইন দেয়া, এবং এই খারাপ একটা হেডলাইন দেয়া। তো এই ছেড়া তো পড়ছে বাড়ি বিপদে, তাড়াতাড়ি করে কি করছে, ফেসবুকে এসে লাইভ করতেছে কি, যে এমনে না সেমনে, এই করছে সেই করছে, ওই পুরনো প্যাচাল। 5ই আগস্টের দিন আমাদের এতজন মারা গেছে, এতজন মারা গেছে, পুলিশ আমগে এমনি মারছে, পুলিশ আমগে অমনে মারছে, এই করছে সেই করছে, তারপরে হ্যান হয়েছে ত্যান হয়েছে, তারপরে ওই ওই কিছু উচ্ছৃঙ্খল লোকজন গিয়া পুলিশের গাড়ি আগুন দিয়েছে, পুলিশ থানায় আগুন দিছে, তারপরে পুলিশেও শুনছে একটা মারছে। ভাই আমি শুনছি, আমি দেখিও নি চোখে, আমি ওদিকে ছিলামও না, এগুলো সে লাইভ এসে বলতেছে। তো লাইভে এসে এক পর্যায়ে গিয়ে সে বলতেছে ওই নয়নের প্রসঙ্গটা আনছে। নয়নকে বুঝছেন তো, ওই যে নয়নকে থানা থেকে ছাড়াই আনার জন্য সে গিয়ে এই আকামটা গিয়ে করছে, এবং নিজের পোলাপান বয়স ঠিক মতো দাড়ি মোছ ওঠেনি, নিজের ভবিষ্যৎটা কানা করছে, ভবিষ্যৎটা নষ্ট করছে। এখন এই নয়ন করতে হলো আওয়ামী লীগ, সে ছিল ছাত্রলীগ নেতা। তো এখন খেয়াল করে দেখেন, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রলীগ, এনসিপি, এরা তো ভাই পরস্পর মুখোমুখি। আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের পতনের জন্য, আর আওয়ামী লীগ মনে করা মানে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যত লীগ আছে, বুঝছেন, সবাই মনে করে তাদের পতনের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাই প্রথম দায়ী। আর ইন ফিউচার যদি কোনোদিন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে, তাহলে এদেরকে কি ফাতা করে দেবো, বুঝছেন। ফাতা নাকি তামা কোনটা, তো যাই হোক, ফাতা তামা কিছু একটা হইব। এই প্রথম এদের টার্গেট এনসিপি আর বৈষম্য বিরোধী জুলাই যোদ্ধার হলো প্রথম টার্গেট আওয়ামী লীগের হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহই নাই। তো এখন তোমার সাথে এত পীড়িত কে লেগা, ছাত্রলীগের সাথে তোমার এত পীড়িত কে লেগা, তোমার তো চরম শত্রু হওয়ার কথা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তো ওই লেভেলের শত্রু কথা, যেখানে তোমাদের বড় বড় নেতারা সার্জিস, তারপরে হাসনা, তারা সারাদিন বইলা বেড়াইতেছে যে যেখানে পাবো ছাত্রলীগ সেখানেই পিটাবো, একদম যেখানে পাবো রাইটতে পিটাবো, সারাদিন ঘুয়ে বেড়াইতেছে এগুলো। আর তুমি গেছো ছাত্রলীগের এক নেতা নয়নকে বাঁচাতে লেগে, এত বোধাই মনে করো আমরা তোমার দাড়ি মোছ ওঠেনি, তুমি আমের চেয়ে আঠি বড়, বাপের চাইতে ওইটা আগে পেকে গেছে, বুঝছেন, নিচে কোনটা থাকে, বুঝছেন, বাপের ওইটা পাকার চাইতে ছেলের ওই নিচে কোনটা থাকে বলতে পারবো না, যে টুনটুনি আশেপাশে কি থাকে, বুঝছেন, তো ওইটা পেকে গেছে, সে আমাদের উপর বোধাই মনে করছে।
বুঝছেন? তুমি যে নয়নের কাছ থেকে পয়সা করে খাইয়া গিয়া এই কামটা করছো, পারো তো থানা থেকে তারে জোর করে মানে আনার চেষ্টা করেনি। নয়ন গো থানাতে উড়ে বন্ধ লইয়েছে, বুঝছেন? কত বড় সাহসী সাহস। এখন তো নয়নও ফেরারি হয়ে রয়েছে, নয়নরও পুলিশ খুঁজতেছে, আর এরা তো উড়ে লইয়েছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম। তো তোমারা তো মহব্বত কেন? হ্যাঁ, তোমার এত মহব্বত কেন? পয়সা তো ভালোই পেয়েছো, মনে করছে এই বয়স 20-25 বছর বয়স হবে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আরে ভাই, টাকার রোজগার করলেই হয় না। তোমরা যেভাবে টাকা রোজগার করো না, টাকা রোজগার করলে না, হারামকে হালাল বানানো জানতে হয়, শিখতে হয়, এবং এর জন্য আল্লাহর নিয়ামত দরকার। তুমি যে হারাম কামাও, হারাম যে খাইছো, নয়নের কাছ থেকে তো পয়সা একটা ভালোই পেয়েছো, কিন্তু এটাকে যে তুমি হালাল করবা, সেটা করার জন্য তো তোমার অভিজ্ঞতা থাকতে হবে। এখন তুমি তো অনভিজ্ঞ। পয়সা তো নিছো, পকেটে তো নিছো, কিন্তু রাখার জায়গা পাই না। রাখবা কই এটা তুমি গিয়া? দেখছো তুমি আগুনে হাত দিয়ে দিছো গিয়া, আল্লাহর কি কুদরত, তুমি আগুনে হাত দিয়ে দিছো গিয়া। তো যাও দেখি তোমার পুলিশ তোমাকে থানা থেকে, তোমাকে তো আজকে সকালে কোর্টে উঠাইছে, তোমাকে কোন বাপ ওখান থেকে ছাড়া নিয়ে আসে, আমরাও দেখুন তোমার প্রত্যেকটি স্টেপে আমরা খবর রাখব। এই মাহাদি মিয়া, তোমার প্রত্যেকটি স্টেপে আমরা খবর রাখব, প্রত্যেকটা ঘটনা আমরা মিডিয়াতে তুলে ধরব। এত বড় একটা ক্রিমিনাল, এর সাজা হওয়া উচিতই উচিত। একটা পুলিশকে যখন মেরে ফেলছে, ভাই পুলিশ যত অপরাধী করুক না কেন, যাই করুক না কেন, পুলিশ কাজ করে তার ওই উপর মহলের হুকুমে। পুলিশ নিরীহ, এই ছোট ছোট পুলিশ যারা দেখেন এরা ভাই অত্যন্ত নিরীহ, এদেরকে যা বলা হয় তাই তাদের করতে হয়। আর যদি সেটা না করে তাহলে তার চাকরি থাকবে না, বাচ্চা কাচ্চা নিয়ে তার রাস্তায় বুঝতে হবে। এটা ভাই কেউ জেনে শুনে না এই কাজ করবে না। এটা হলো ল অ্যান্ড অর্ডার, এটা হলো চেইন অফ কমান্ড। যদি মারতে হয় পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তুই তারে চাইতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমলে লীগের আমলে যে ছিল, ওই তারে গিয়ে ধরতি। যা পারলে শেখ হাসিনার গিয়ে ধর, যা পারলে স্বরাষ্ট্র সচিব যে ছিল সে তারে গিয়ে ধর। এরা পারে নিরীহ একটা পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে, তোমরা তারে গিয়ে মারছো। তো এখন কি করছে সে, ওই যে নয়নটা বাঁচাতে গেছে, নয়ন হইল ছাত্ররই। এখন সে দেন কত বড় তার কলিজাটা, দেখেন কত বড়, কোন জায়গায় হাত দিয়েছে দেন, এই ছেলে কি কলিজাটা বড়, পুরা পেট ভরা কলিজা। দেখেন না কি লেখছে, ছাত্রলীগ করা অপরাধ হলে সার্জিস আলমও অপরাধী। চিন্তা করে কত বড় কথাটা কইছে। ছাত্রলীগ অপরাধ করলে সার্জিস আলম, ওই যে আমাদের এনসিপির নেতা সার্জিস আলম অপরাধী, কত বড় কথাটা কইছে। তার মানে ও যদি আমলি করে হয়ে থাকে, ক্রিমিনাল হয়ে থাকে, তাহলে তো সার্জিস আলম করছে, তো ও ক্রিমিনাল। এখন ওর কথাবার্তা থেকে বুঝিতেছে আমি যদি এই অন্যায় কাম করে থাকি, আমি যদি নয়নকে ছাড়াই অন্যায় করে থাকি, তাহলে শুধু আমি অন্যায় করি, তো সার্জিসও অন্যায় করছে, তো সার্জিসেরও ধারণা কি লাগে, একই তো কাম সেও করছে, সেও তো ছাত্রলীগ করছে, বুঝছেন? একই কাম তো সেও করছে। আমি একলা ধরা খামু কি লেগে ধর, তার হলেও সার্জিস নিয়ে হোক। দেখেন পরিবেশনে কি লিখছে, সে লিখছে ছাত্রলীগ করা অপরাধ হলে সার্জিস আলম অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমানে, বুঝছেন নাকি? ওই যে সার্জিস আলম কোথায়, পঞ্চগড় 1 আসনে। আচ্ছা, এই ভিডিও বার্তা মাহাদি বলেন, পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি একটি মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী, কোন জায়গায় হাত দিচ্ছে দেখেন, সমন্বয়কারী ভাইরা ছিলেন, তাদের মাঝে সার্জিস আলম ভাই উনিও একসময় ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত ছিলেন, তাহলে সার্জিস আলম ভাইও নিজে অপরাধী। এই কথাটা কয়ে এছাড়া আরেকটা বিপদে পড়লো। মানুষ যখন এই ধরনের ঝামেলায় পড়ে যায়, পুলিশ থানা কোর্ট কাছারি ঝামেলায় পড়ে যায়, ক্রস ফায়ারের ঝামেলায় পড়ে যায়, তখন তো তার তো উচিত, বরঞ্চ তার যে বড় ভাইরা আছে তারা তো তাদের বরঞ্চ তার হেল্প নেওয়া উচিত ছিল। উল্টা তো হেল্প লয় না, উল্টা সার্জিস আলমরা বাদ দিয়েছে, বেটা আমি যদি চোর হই, বেটা তুইও চোর, আমি যদি ক্রিমিনাল হয়ে থেকে, বেটা তুইও ক্রিমিনাল। এই সার্জিস আলমরে বলতে ওই যে দেখেন, ওই যে লিখে দিস। এখন যাই হোক এনসিপির কাছে যাই হোক, তোমার ছাড়াইতে হলে শুনতেছি তো ক্রস ফায়ারের গুঞ্জন শুরু হয়ে গেছে, কানে তো আসে কিছু, আমাদের ক্রস ফায়ারে তো গুঞ্জন শুরু হয়ে গেছে। আর পুলিশ, সে আগের পুলিশ, 2 মাস আগে যে পুলিশ দেখছেন সেই পুলিশ আর নাই। পুলিশও নিজেদেরকে গুছিয়ে নিতেছে, তাদের ভাই বোন যারা, তাদের সহকর্মীদের যারা আপনারা মারছেন, বুঝছেন? তো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ রেডি হইতেছে। এই পুলিশে সেই পুলিশ নাই। মাহাদিকে তো 12 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে পুলিশ দেখাই দিল। 12 ঘন্টা আগে সে পাঙ্গা নিছিল ওই ওসির সাথে গিয়া, হবিগঞ্জের ওসির সাথে গিয়ে 12 ঘন্টা আগে পাঙ্গা নিছিল। 12 ঘন্টার ভিতরে তো দেরলি হয়েছে। তো এখন তার যে বাপ ছিল এনসিপি আলারা, বুঝছেন, এগো ফাঁসাইছে, বুঝছেন, এগো ফাঁসাইছে। তো যাইও তুমি এনসিপি আলার কাছে, সার্জিস আলমের কাছে যাইও। সার্জিস আলম তো এটা তো দেখছেন নিশ্চয় নাকি? সার্জিস ভাইয়া দেখছেন না? যাবেন নাকি ক্রিমিনালের ছুটেতে? সার্জিস ভাই ওই যে দেখেন কি কইতেছে, ও কইতেছে আমি যদি ক্রিমিনাল হই, শালা আমার চেয়ে বড় ক্রিমিনাল তো সার্জিস। আমি কইতেছে না, বুঝে দেখেন ছাড়াই কইতেছে। দর্শক, গতকালকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হেনস্থা করার অপরাধে
সেই কথিত মাহাদিকে আজকে পুলিশ আটক করার পরে অনেকখানি নাটক জমে উঠেছে। আটক এবং নাটক কেমন জমছে, ওইদিকে হবিগঞ্জে থানার সামনে এক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে, সেটা আন্দোলন নাকি মব, এই আন্দোলনটার বৈধতা আছে নাকি বৈধতা নেই সেই প্রশ্ন উঠছে। কিছু কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা এই 10-12 জনের থানার সামনে পায়চারির দৃশ্য লাইভ করে ঘটনাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে। তারপরে সেনাবাহিনীর থানার সামনে এসে অবস্থান গ্রহণ, নানা কিছু যখন হবিগঞ্জে হচ্ছিল, এরপরে আমরা দেখলাম যে ঘটনা তৈরি হলো ঢাকাতে শাহবাগে। বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হলো এবং সেটাকে নাম দেয়া হলো শাহবাগ অবরোধ। কতজন সেখানে বিক্ষোভ সমাবেশ করলো এবং সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে নতুন আলটিমেটাম দেয়া হলো। আজকে দুপুরেই যখন এই মাহাদিকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শোকজ করা হলো এবং সমস্ত ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হলো, তখন যাকে বিরত থাকতে বলা হয়েছে তাকে আটক করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলন আবার নতুন আলটিমেটাম দিল। ঘটনাটা তাদের জন্য সম্মানজনক হচ্ছে নাকি তাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে, জনসমর্থন তাদের বাড়ছে নাকি কমছে, এই ব্যাপারগুলো আলোচনায় আসছে চতুর্দিকে। কি ঘটলো মাহাদি হাসানকে নিয়ে হবিগঞ্জ থানায়, শায়েস্তাগঞ্জ থানায় কি ঘটছে, সেনাবাহিনীর অবস্থান সেটা যেমন রয়েছে, ঢাকায় কি ঘটলো, কি বলছে বৈষম্যবিরোধী আন্দোলন, তাদের আলটিমেটাম কি, চলুন একটু জেনে দেখি এই মধ্যরাতে শেষ পর্যন্ত কি হতে চলেছে, কি হবে এর পরের পরিস্থিতি। তো বলছিলাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গতকালকে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সদস্য সচিব জেলার, তার যে থানায় অধ্যত্ব প্রকাশ, ওসিকে হেনস্থা করা এবং যেটাকে তিনি স্লিপ অফ টাং বলছেন, এরপরে আমরা দেখেছি একটা ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন এবং বাংলাদেশের অতি সচেতন টেলিভিশন চ্যানেল এই মাহাদির ভিডিও বার্তা আবার প্রচারও করেছে। এটাকে স্লিপ অফ টাং বলছে সে, এবং স্লিপ অফ টাং বলার সাথে সাথে তাকে নাকি সারা দেশের মানুষের কাছে হেনস্থা করছে মিডিয়া তাকে বাজেভাবে উপস্থাপন করছে, তার স্লিপ অফ টাংটাকে তার অপরাধ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। এরকমভাবে মিডিয়ার বিরুদ্ধেও বিষোদ্গার যে ভিডিও বার্তাই তিনি করছেন, সেই ভিডিও বার্তা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করতেও দেখলাম। তার মানে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এরই মাঝে মাহাদি হাসান খুবই তারকা খ্যাতি পেয়ে গেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ এলিমেন্ট হয়ে গেছেন। আজকে যেটা হলো সেটা হঠাৎ করেই দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শোকজের পরে আমরা দেখলাম রাতে তাকে আটক করা হয়েছে, এরকম অভিযোগ করা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে। এবং গণমাধ্যমে লাইভ করার মাধ্যমে, চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যম লাইভ করা যখন শুরু করলো এই ঘটনার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে, তখন ব্যাপারটা গুরুত্ব পেতে শুরু করলো। থানার সামনে দেখা গেল থানার গেট বন্ধ এবং 10-12 জন ছেলে সেখানে গিয়ে এক ধরনের হইহুল্লা করার চেষ্টা করছে। এক পর্যায়ে টেলিভিশন চ্যানেলের ওই ছোট জিনিস লাইভ করে বড় জিনিস তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা দেখলাম যে সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসে থানা পাহারা দেওয়ার ব্যাপার ঘটালেন তারা। তারপরে সেখান থেকে ওরা সরে গেল। সেই ঘটনা যখন ওখানে ঘটলো, তখন ঢাকাতে শাহবাগে এবার বলা হচ্ছে শাহবাগ অবরোধ করা হচ্ছে। গণমাধ্যম সেই খবরটাই দিচ্ছে। দেশ টিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে শাহবাগে একটা আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বালিয়ে তার চারপাশে 10-12 জন সদস্য ঘিরে ধরে সেটাকে অবরোধ হিসেবে দেখাচ্ছেন এবং গণমাধ্যমও সেটাকে অবরোধ বলছে। বলা হচ্ছে হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে অবরোধ। অর্থাৎ হবিগঞ্জের ওই নেতাকে যে শোকজ করা হয়েছে তাকে সমস্ত কার্যক্রম থেকে আজকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই আলটিমেটাম দেওয়ার পরেও বৈষম্যবিরোধী আন্দোলন আবার তাকে নিঃশর্তভাবে মুক্তি দেয়া, ওসি এসপিকে সেখান থেকে সরিয়ে দেয়া, এরকম বিভিন্ন দাবি করেছেন।
গণমাধ্যমের খবরটা একটু পড়ে দেখি, তারপর বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটাসে কি বলা হলো সেখানে আমরা যাব। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এখানে নেতা বলা হচ্ছে, এবং জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। গণমাধ্যম যেটাকে অবরোধ বলছেন সেটার দৃশ্য একটু আপনারা দেখে আসুন। কালের কণ্ঠ দেশ টিভির শিরোনামের সঙ্গে একটা ছবি, তো আগুন জ্বালানোর ছবি তো আপনাদের দেখালামই, কালের কণ্ঠ সেখানকার একটা ছবি প্রকাশ করেছে। কালের কণ্ঠের ছবিটা আপনারা দেখে আসুন, যে সেখানে যেটাকে গণমাধ্যম অবরোধ বলছে সেই বিশাল অবরোধে জনসংখ্যাটা কেমন। প্রশ্ন হচ্ছে যে তারা প্রতিবাদ করছেন, এটা তাদের ভাষা, প্রতিবাদ করতেই পারেন, তারা তাদের সদস্যের মুক্তি চাইতেই পারেন, পুলিশের যদি কোনো গাফিলতি থাকে পুলিশেরও শাস্তি চাইতে পারেন, কিন্তু এই চাওয়ার ফলে যে ঘটনাটা গতকালকে খুবই বাজেভাবে ভাইরাল হয়েছে, তারপরে ওই নেতার পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যখন অবস্থান গ্রহণ করা হলো, সেটা বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মান বাড়াচ্ছে, জনপ্রিয়তা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে, কি সিচুয়েশন হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হবে। কারণ এই ঘটনা প্রচণ্ড সমালোচিত হয়েছে সারা দেশে। পুলিশের ওসিকে হেনস্থা করা এবং সরাসরি বলা আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি, আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, এই ধরনের কথা বলা, যেটাকে স্লিপ অফ টাং বলা হচ্ছে। এটা যদি স্লিপ অফ টাং হয়, যে ঘটনা গতকালকে ঘটলো এবং যে ভিডিও ছড়িয়ে পড়লো, এটা যদি স্লিপ অফ টাং হয়, তাহলে আগামীকালকে শেখ হাসিনাও হয়তো দাবি করবেন যে ওই যে কথাটা গণভবনের সংবাদ সম্মেলনে যে কথাটা নিয়ে মধ্য জুলাইয়ে আন্দোলন তীব্র হলো, রাজাকারের নাতিপুতি, এই ব্যাপারটা নিয়ে যে আন্দোলন তীব্র হলো এবং আন্দোলনে নতুন মাত্রা পেল, ওইটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো ওইটার, সেটা যদি শেখ হাসিনা কখনো বলেন যে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, তাহলে কি আমরা মেনে নেব? কিংবা যারা শেখ হাসিনাকে আমরা অপরাধী মনে করি, তারা কি আমরা মেনে নেব যে শেখ হাসিনা বলবেন যে এই রাজাকারের নাতিপুতি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে? কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলছেন যে ওদের একটাকেও ছাড়বা না, ওদেরকে করা হবে, সেটাকেও তিনি যদি বলেন স্লিপ অফ টাং হয়ে গেছে, তাহলে কি এটা মেনে নেওয়ার ঘটনা ঘটবে? এখন প্রশ্ন আসছে যে ফ্যাসিস্টের বেলায় যে আইন মানে আসতে পারে প্রশ্ন, ফ্যাসিস্টের বেলায় যে আইন প্রযোজ্য হবে সেটা জুলাই যোদ্ধার বেলায় সেই একই আইন কেন প্রযোজ্য হবে? তখনই প্রশ্ন আসবে, মানে আইনের প্রশ্ন আসবে এবং মানবাধিকারের প্রশ্ন আসবে, বিশ্বব্যাপী একটা আলোচনা তৈরি হবে যে একই দেশে দুই রকম আইন তাহলে প্রযোজ্য হবে কিনা। একই দেশে তো দুই আইন চলতে পারে না। যে মহা কেলেঙ্কারির ঘটনাটা গতকালকে হলো, এটাকে ধামাচাপা দেয়া কিংবা এটাকে একটু সরিয়ে দেওয়ার একটাই উপায় ছিল যে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আপাতত বাদ দিয়ে দেওয়া, বহিষ্কার করা, তারপরে পরবর্তীতে মানুষ ভুলে গেলে তারপরে ঘটনাটা অন্যভাবে চালিয়ে দেয়া কিংবা অন্যভাবে আবার দলে তাকে সম্পৃক্ত করা। সেইভাবে যদি খুবই মানে মোলায়েমভাবে এবং খুবই ধীর গতিতে যদি কাজটা করা হতো, তাহলে আমার মনে হয় যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংগঠনিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। এখন যেটা হচ্ছে, তার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে, রাত 10টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা, জানিয়েছেন মাহাদি হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে। সে 1 ঘন্টা পার হয়ে গেছে। শনিবার রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছিল, 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। ভেরিফাইড ফেসবুক পেজে কি বলা হয়েছিল চলুন একটু সেটা দেখি। সেটাও তাদের জন্য একটু বেশি বিব্রতকর হয়ে যাবে কি না, এই মানে প্রশ্নটা কেন যেন মনের মধ্যে আসছে যে বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রিয় সংগঠনে যেটা পরিণত হয়েছে, তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো কি না।
তারা ভেরিফাইড ফেসবুক পেজে যেটা বলছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদীকে পুলিশ লীগ কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ হবিগঞ্জের পুলিশকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, এরা পুলিশ লীগ। স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে কল দেওয়ার পরেও তাদের পাওয়া যায়নি। আইজিপিকে কল দেওয়ার পর তার কথাবার্তার টোন সন্তোষজনক না, অর্থাৎ আইজিপির কথা পজিটিভ তাদের মনে হয়নি। হবিগঞ্জের এসপির ভাষ্য হলো মাহাদিকে এখনই পুলিশ লীগ হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হবে না, আপাতত অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেলুকাস। হবিগঞ্জের এসপিকে পুলিশ লীগ বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে এদিকে আনঅফিসিয়াল সূত্রে পুলিশের মধ্য থেকে জানানো হয়েছে যে পুলিশের ইন্টারনাল প্রেশারের পরেই মাহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ, অর্থাৎ পুরো পুলিশই আমলাতন্ত্র ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছে, অর্থাৎ পুরোটাই পুলিশকে দায়ী করা হচ্ছে। জুলাইয়ের ছাত্র জনতার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে নির্বাচনকালীন সহিংসতাকারী ট্যাগ দিয়ে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানতে পেরেছি। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, যারা জুলাই যোদ্ধা, তাদেরকে কেন গ্রেপ্তার করবে পুলিশ? আবার আপনারাই বা পুলিশকে পুলিশ লীগ হিসেবে কেন ট্যাগ দেবেন? এখন তো শেখ হাসিনার সময় নেই, এবং এখন যেখানে যা দায়িত্বে আছেন পুলিশের সদস্যরা, তারা বেশিরভাগই শেখ হাসিনার দলের অনুসারী না বলেই তো তাদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কি সরকার বড় ধরনের কোনো ভুল করে ফেললো? সেই ভুল যদি সরকার করে থাকে তাহলে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের সঙ্গে বরং বসা উচিত এবং সরকারের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করা উচিত। পুলিশকে এভাবে আবারও পুলিশের আত্মবিশ্বাসে চিড় ধরানোর যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজটা ঠিক হলো কি না আমার মনে হয় যে তাদের আরেকটু বিবেচনা করলে ভালো হতো। এরপরে তারা বলছেন, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি 1 ঘন্টার মাঝে মাহাদি হাসানকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশ জুড়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে। ইউনুস, ইন্টেরিম আর পুলিশ লীগের ঘোষণাপত্র আর ইন্ডেমনিটি খেলার আমরা শেষ দেখে ছাড়ব। ভাষাটা অনেক বেশি কড়া। রিফাত রশিদ, সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে পোস্ট দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পোস্টটা দেয়া হয়েছে, তারপরে 1 ঘন্টা অবশ্য পার হয়ে গেছে। এখনও শেষ পর্যন্ত এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত আমাদের কাছে এরকম তথ্য নেই যে মাহাদিকে ছেড়ে দেয়া হয়েছে কিনা। যদিও পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে গণমাধ্যমে কোনো বার্তাও দেওয়া হয়নি যে মাহাদিকে আটক করা হয়েছে কিনা। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে আটক করা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই পোস্ট, তার পোস্টের নিচে 2টা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনায়, যেটা বৈষম্য বিরোধী আন্দোলন এই সংগঠনের জন্য খুবই বিব্রতকর কমেন্ট। আমার মনে হয় যে দেশের মানুষ যদি এভাবে ভাবতে শুরু করে তাহলে তাদের মানে মানসম্মানের ব্যাপার একটা হয়ে যেতে পারে। সেই জন্যে এই সংগঠনটাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রাণের সংগঠন হিসেবে আরও বেশি সাবধানী হওয়া উচিত বোধহয়। কমেন্টে মেরাজুল ইসলাম রাজু তিনি কমেন্ট করছেন, যে ব্যক্তি প্রকাশ্যে পুলিশ হত্যার কথা বলে তাকে কিভাবে এরা ছেড়ে দিতে বলে, এরাও অপরাধী। এই কমেন্টটা কি মানে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মান বাড়ালো? আমার মনে হয় বাড়ালো না। এরপরে আরেকজন কমেন্ট করছেন, যে নিজের মুখে হত্যা স্বীকার করেছে তাকে আইনের আওতায় কেন নেওয়া হবে না? ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন তার জন্য আইন আছে। প্রশাসনের উচিত ছিল না তদন্ত করে এই 15 মাসে পুলিশ হত্যারও বিচার করা? এখন বলবেন যে এই কমেন্ট যারা 2 জনের কমেন্ট পড়লাম, মানে কমেন্টের ভিতরে ঢুকেনি, বৈষম্য বিরোধী আন্দোলনের পোস্টে গিয়ে প্রথম যে 2টা কমেন্ট আমাদের চোখে পড়েছে সেই 2টা কমেন্টই পড়লাম। এখন হতে পারে যে যারা কমেন্ট করেছে তারা আওয়ামী লীগের লোক হলে বলে তারা এভাবে কমেন্ট করেছে, সেটাও বলা যেতে পারে। কিন্তু যদি এই ধরনের কমেন্ট আসে তাহলে আমার মনে হয় যে সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনকে অনেক বেশি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। বরং
আমার মনে হয় যে তাদের অবস্থানটা অবরোধ না করে নেগোসিয়েশনের অবস্থান হওয়া উচিত ছিল। যে ছেলেটা একটা ভুল করেছে, সে বলছে স্লিপ অফ টাং হয়েছে, আমরা তাকে শোকজ করেছি, প্রয়োজনে আমরা তাকে আরও বড় সাংগঠনিক ব্যবস্থা নেব, তার ভুলের জন্য আপাতত প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দেয়া হোক। এরকম একটা ব্যাপার যদি হতো, সেটা সরকারের সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপার হতে পারত, পুলিশের সঙ্গে হতে পারত। এখন আপনি যেটা তাদের পোস্টে বলা হচ্ছে যে সমস্ত পুলিশ মিলিয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রেশারের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ঘটনাটা যদি সত্যও হয় যে পুলিশের প্রেশারের কারণেই তাকে গ্রেপ্তার করা হলো, তাহলে প্রশ্ন আসবে যে একটা থানায় ঢুকে একদল ছেলে একজন থানার কর্মরত ওসিকে হেনস্থা করছেন এবং ওসির সামনে চেয়ারে বসে থেকে বাজে কথা বলছেন এবং চেয়ারে বসে থেকে থানা পুড়িয়ে দেয়া, পুলিশকে পুড়িয়ে মারার কথা বলছেন। এবং সেটাকে গতকালকে আমরা বলেছি, একজন আইনজীবী, হবিগঞ্জেরই একজন আইনজীবী গণমাধ্যমকে বলছেন যে এটা এক ধরনের স্বীকারোক্তি হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি এই ধরনের কোনো মামলা কোনো কালে হয়, তাহলে এটাকে, এই ভিডিওটাকে, এই ভিডিও ফুটেজটাকে স্বীকারোক্তি হিসেবে কোর্টে কাজে লাগানো যেতে পারে। তো এই ধরনের এভিডেন্স তৈরি করার ব্যাপারটা কেন আসবে? হ্যাঁ, আন্দোলনকালে অনেক কিছু হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু না করলে আন্দোলন হয়তো সফল হতো না, যেটা একজন সমন্বয়ক আন্দোলনের পরপরই একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছিলেনও। সেটা বাস্তবতা হিসেবে দেশের মানুষ হয়তো মেনেও নিয়েছে। কিন্তু এখন এতকাল পরে এসে, 16-17 মাস পরে এসে যদি ওই ঘটনাগুলো আবারও রিপিটেডলি বলা হয়, তাহলে কিন্তু জুলাই আন্দোলন বিতর্কিত হবে, বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠনটা বিতর্কিত হয়ে যাবে। আর পুরো সংগঠন একজনের ভুলের কারণে কিংবা একজনের অপরাধের কারণে যদি বিতর্কিত হয়ে পড়ে, সেটা কি দেশের মানুষ চাইবে? কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা রয়েছেন, নেতৃত্বে যারা রয়েছেন, তারা কি একটু সচেতনভাবে ভেবে দেখবেন যে ব্যাপারটা অন্যভাবে সমাধান করা যেত কিনা? এভাবে আলটিমেটাম এবং অবরোধের মাধ্যমে সমাধান করতে এসে বরং সংগঠনের ক্ষতি হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, তারা যে ওয়েতে গেল, এই ওয়েটা কি তাদের জন্য ভালো হলো নাকি তাদের জন্য মন্দ হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।